বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং। সীমান্তে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারে বিজিবিকে অনুমতি। ফেব্রুয়ারির শুরুতে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে ঐক্যমতের আশা প্রধান উপদেষ্টার। আগামীর রাজনীতি এটির আলোকেই। মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ। ফলাফল পুনর্মূল্যায়নে আলটিমেটাম শিক্ষার্থীদের। হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষা। প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি নয়া প্রেসিডেন্টের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাকের রং। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় 20টি পোশাক থেকে চূড়ান্ত করা হয়েছে পুলিশের জন্য আয়রন, র্যাবের জন্য অলিভ ও আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইট রঙের পোশাক। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের ব্যবহারে বিজিবিকে অনুমতি দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। জুলাই আগস্টে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সবচেয়ে বড় মদদের চিত্র উঠে আসে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে। কোটা থেকে সরকার পতনের আন্দোলনে জনগণের বন্ধুই হয় শত্রু। নির্বিচারে গুলিতে মারা যায় হাজারো মানুষ। 5 আগস্টে আওয়ামী শাসনামলের পতনের পরই বারবার উঠে আসে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত পরিবর্তনের আলোচনা। মন মানসিকতার সাথে কলঙ্কজনক স্মৃতির সাথে মিশে থাকা পোশাকের পরিবর্তনের দাবি উঠে। সোমবার সকালে সচিবালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক চলে প্রায় 2 ঘন্টা, যে সভায় যোগ দেয় আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টারা। সিদ্ধান্ত আসে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের। 20টি নমুনা পোশাক পরে পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় প্রবেশ করেন। সেখান থেকে পুলিশের জন্য আয়রন, র্যাবের অলিভ ও আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইট বা খাকি রঙের পোশাক চূড়ান্ত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পোশাক পরিবর্তনের সাথে সাথে প্রশিক্ষণেও পরিবর্তন আসবে, তবে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও দ্রুতই হবে বলে প্রত্যাশা করেন এই উপদেষ্টা। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন হয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে, এগুলির জন্য সময় দিতে হবে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে দুদেশের বাহিনী ও সাধারণের মাঝে উত্তেজনা এখন অনেকটাই শান্ত বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। সভায় দেশে থাকা 33,648 জন অবৈধ বিদেশি নাগরিকদের 31 জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় চাকরিদাতা ও অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। যারা অবৈধভাবে আসছে তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। দেবরাজ দেব, এখন, ঢাকা। বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আর বিএসএফ এর সহিংস আচরণে অস্থির হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তের চোরা চালান বন্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ। এছাড়া অস্থিরতা বন্ধে গ্রামবাসীকে সচেতন করার তাগিদ তাদের। রাহিরুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জ। ভারতের সাথে এই উপজেলার ৮৫ কিলোমিটারের সীমানায় কাঁটাতারের বেড়া রয়েছে প্রায় ৭৭ কিলোমিটার। শুধু শিবগঞ্জের কিরণগঞ্জ ও চৌকা বিওপির মাঝে ১২০০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, যদিও সীমান্ত আইন ভেঙে সেখানে বেড়া দিতে চায় ভারত। গেল ৮ জানুয়ারি বিজিবির প্রতিরোধে এই কাজে ব্যর্থ হয় ভারতের সীমান্ত বাহিনী। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে এমন পরিস্থিতি। নিয়ম রক্ষা না করেই সীমান্তে মাটি ফেলে উঁচু মাটির প্রাচীর করেছে বিএসএফ, যেখানে কাঁটাতারের বেড়া দিতে চায় তারা, যা বাংলাদেশি কৃষকদের জন্য ঝুঁকিপূর্ণ। 50 গাছ, কোন জায়গায় 20 গাছ ছেড়ে ছেড়ে মনে করে এই হাসিনার আমলে মনে করে মাটি তুলে লেহে যে এখন এই আমলে এখন বেড়া দিবার যুদ্ধ রেলে। আমাদের এখানে একটা কৃষক যাবে, আমার কৃষককে একটা গলি করে দিলে তা মেরে দিল, দিলে চলে গেল তার বেড়ার গোড়ায়। আমরা তো এটা হইতে দেব না। এই আগ্রাসী মনোভাব ইন্ডিয়ার, এটা তাদের অন্তর্নিহিত একটা বিষয়। বর্তমানে জনগণ নিয়ে বিজেপি এবং জনপ্রতিনিধি একসঙ্গে যদি জনগণের মাঝে বারবার মিটিংয়ে সভা সমিতি করে মানুষকে সচেতন করে, তাহলে এই পরিস্থিতি হয়তো বা সৃষ্টি হবে না। বিজিবি অধিনায়ক বলছে, সীমান্তে চলাচলে সচেতনতা বাড়াতে মাইকিং ও সমাবেশে সকলকে সচেতন করা হচ্ছে। তবে অস্থিরতা রুখতে সম্মিলিতভাবে শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। ফসলের ক্ষতি কেউ না করে, কারণ হচ্ছে একটা বছরে একটা সিজনের ফসল, এটা যদি উৎসুক জনতা এই এলাকা ফসলের ক্ষতি হয় কৃষকের, তো সেই জন্য স্থানীয় মেম্বার ছিলেন, চেয়ারম্যানরা ছিলেন, তারাও জনগণের সাথে একসাথে মিলে কাজ করবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলে এই সীমান্তের পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এবং এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা সামনে আরও কন্টিনিউ করতে চাই। চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২ বিওপিতে ভারতীয় সীমান্ত বাহিনীর সাথে মুখোমুখি হয় গ্রামবাসীরা। দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী একটি গ্রামে, যেখান থেকে ১৫০ গজ দূরে ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়া, আর মাঝের যে অংশ তা কৃষকের ফসলি জমি। তাই নানা কাজে কৃষক এবং গ্রামবাসীদের যেতে হচ্ছে সেখানে। তাই সকল মহলের বক্তব্য, গ্রামবাসী এবং কৃষকের আন্তর্জাতিক সীমানা সম্পর্কে সচেতন হওয়া অনেক বেশি জরুরি। তাহলেই কমানো যাবে সীমান্তর এমন নানা ধরনের সংঘাত আর অস্থিরতা। রাকিবুল হাসান, এখন চাঁপাইনবাবগঞ্জ। পত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। আর আগামী রাজনীতি হবে এই ঘোষণাপত্রের ভিত্তিতেই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন দূতাবাসের নতুন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, জুলাইয়ের ঘোষণাপত্রে রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন প্রধান উপদেষ্টা। আরও বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রস্তাবে সম্মত হলে সরকার রাজনৈতিক দলগুলোকে ঘোষণাপত্রে স্বাক্ষর করতে আহ্বান জানাবে। বৈঠকে উন্নয়ন এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করেন মার্কিন দূতাবাসের নতুন চার্জ ডি অ্যাফেয়ার্স। জাতীয় নির্বাচন শুধু ইসির ব্যাপার নয়, ভোটাধিকার লড়াইয়ের ঐক্যবদ্ধ হতে হবে গোটা জাতিকে। সফরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ভোটের সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হালনাগাদ কার্যক্রম। বিস্তারিত বেলাত হোসেনের প্রতিবেদনে। এই যে তরুণ এই জনগোষ্ঠী, যাদের বয়স কেবল 18তে পৌঁছালো, রাষ্ট্রের নাগরিকত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি নিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এসে নিবন্ধন করে নিলেন নিজের নাম, ঠিকানা এবং বয়সসহ যাবতীয় তথ্য। শৈশব কৈশোর থেকে যে দীর্ঘ অসুস্থ নির্বাচন ব্যবস্থা দেখে আসছিলেন তারা, যেখানে ছিল না মানুষের কোনো ভোটাধিকার। ভোটার হয়ে তারা চান নির্বিঘ্নে ভোট দিয়ে নিজের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে। আমি যেহেতু নতুন ভোটার, তাই আমি চাবো যে পরবর্তী নির্বাচনে আমি সুষ্ঠুভাবে ভোট প্রদান করার মাধ্যমে দেশের একজন সঠিক জনপ্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি ভোটার তালিকার অন্তর্ভুক্ত হলাম। আশা করছি যে পরবর্তী নির্বাচনে একজন যোগ্য
প্রতিনিধি নির্বাচন করতে পারবো। এত বছর তো মানুষ নিজের মন মতো ভোট দিতে পারে নাই, এমনও হয়েছে যে ভোট কেন্দ্রে না যেয়ে ভোট দিয়ে ফেলছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এমন হবে না, সবাই নিজের হাতে ভোট দিবে, নিজের অধিকারটা ভোগ করতে পারবে। নতুন করে ভোটার হচ্ছে, এর চেয়ে ভালো আর কি একটা ফিলিংস আর হতে পারে না। এর মাধ্যমে আমরা নতুনভাবে ভোট দিতে পারবো, আর আমরা দেশের নাগরিক হব। সোমবার ঢাকার সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ গুছাতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান সিইসি। ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে কাজে লাগাতে হবে। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে ভোটার থেকে সুষ্ঠু ভোটার তালিকা প্রতিষ্ঠায়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, অতীতে নানাভাবে ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে। এবার কোনো অভিযোগ শুনতে চায় না ইসি। মৃত ভোটার সেটা বাদ দিতে হবে, ডুয়াল এন্ট্রি বাদ দিতে হবে। ডুয়াল এন্ট্রি সংখ্যা যদিও আশা করি খুব কম হবে। বিদেশি ভোটার বা বিদেশি লোক পরিচয় যদি ঢুকে যেয়ে থাকে, এই তিনটাই ক্যাটাগরি। ছাত্রদের মধ্যে যে সে স্বীকৃতি মনে করে যে আমার একটি জাতীয় পরিচয়পত্র আছে, সুতরাং এই আগ্রহ থেকে আমি মনে করি যারা নতুন ভোটার হবে তারা এই পরিচয়পত্র পাওয়ার আগ্রহ নিয়েই আপনাদের কাছে আসবে। জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছরব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। ভোটার তালিকা থেকেই ভোট হবে, কাজেই ভোটের র ম্যাটেরিয়ালস। আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি, আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। ভুয়া ভোটার, মৃত ভোটার এবং দ্বৈত নাগরিককে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। সেই সাথে নতুন ভোটারদের তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করারও তাগিদ দেওয়া হয়েছে। অনেক জায়গায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেই। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। আগামী সোমবারের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও করেন তারা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। চলতি ভর্তি পরীক্ষায় ৭২ নম্বর পেয়েও মেডিকেলে পড়ার সুযোগ পাননি। রাজধানীর মুগদা থেকে কন্যাকে নিয়ে শহীদ মিনারে এসেছেন মা। এত পরিশ্রম করেও সন্তান মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার জন্য কোটাকে দায়ী করেন। আর বঞ্চিত শিক্ষার্থী বলছেন, শুধু কোটা না, পুরো ফলাফল প্রক্রিয়ায় গলদ রয়েছে। পরিবর্তন চান ভর্তি পরীক্ষা পদ্ধতির। সে কোচিং করছে, সে প্রাইভেট পড়ছে, সে একটা সেকেন্ডের জন্য রেস্ট পায় নাই, তাহলে এটা কি আর কোটার আলারা 40-35 পেয়ে চান্স পাইছে, তো এরা কি ডাক্তার হবে? রেজাল্টটা পুরো আনফেয়ার হয়েছে, কোনো দিক দিয়ে কোনো সিস্টেম ঠিক ছিল না। এমনিতে কোটাটা বাতিল হওয়ার কথা ছিল, এটা তো রেখেই দিছে, এটা একটা ব্যাপার। পুনর্পরীক্ষা করুক বা যেইভাবেই হোক, এইগুলো ঠিক করে আসল মেধাবীদের মূল্যায়নটা ঠিকঠাকভাবে করুক। ক্লাস বর্জন করে সাদা অ্যাপ্রন পরিহিত মেডিকেল শিক্ষার্থীদের শহীদ মিনারে অবস্থান। এবারও কোটার বিরুদ্ধে আন্দোলনের স্লোগান। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদেও ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবারের মধ্যে ফলাফল বাতিল করার হুঁশিয়ারি দেন তারা। কোটা বাতিল করে ফল পুনর্প্রকাশেরও দাবি জানান তারা। 73.5 পেয়ে 72.75 পেয়েও হচ্ছে কোনো ভালো মেডিকেলে চান্স পায় নাই, যেটা আমাদের মেডিকেল সমাজের জন্য সবার জন্য দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। যে আমরা হচ্ছে আমাদের যে যৌক্তিক আমাদের যে মেধাবী আছে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না। আর সেই পুরনো কথায় পুরনো সংস্কারের যে আশা, সেটা তো আমরা আর ভুলে যেতে চাই না।
নতুন করে আমাদের এই সংস্কার আবার শুরু করতে হবে এবং শুরু করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনর্প্রকাশের মাধ্যমে। এদিকে মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সব পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানান অভিভাবকরা। আপনার স্ত্রীর, আপনার সন্তানের চিকিৎসাটা এই যে তো যে মনে করেন একটা মেডিকেল স্টুডেন্ট হওয়ার যোগ্যতা রাখে না, সেই মার্কস পেয়ে সে এমবিবিএস ভর্তি হয়ে যাচ্ছে। আমি অভিভাবকদের পক্ষ থেকে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় এই ফল প্রকাশের জোর দাবি জানাচ্ছি। আমরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আজকে মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছি। বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% ও প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। জাহিদ হাসান, এখন ঢাকা। অপেক্ষা শুধু মার্কিন ভূখণ্ডে সোমবারের সূর্য ওঠার। একটি একটি করে সংকট নির্মূল করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এমন গতি আর শক্তিতে কাজ করবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যা এর আগে কখনো ঘটেনি। দায়িত্ব নেওয়ার পর মুহূর্তেই বইয়ে দেবেন নির্ভয়া আদেশের ঝড়। হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের একদিন আগে বিজয় সমাবেশে এভাবে শ্রোতাদের আশ্বস্ত করলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই 200-র বেশি নির্বাহী আদেশে সই করবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। রাজনীতিতে শূন্য অভিজ্ঞতা নিয়ে প্রথমবার ভোটের মাঠে পা রেখেই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন যে স্লোগানে ভর করে সেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ছিল ক্ষমতায় প্রত্যাবর্তন পূর্ব বিজয় সমাবেশের শিরোনাম। মাঝে একটি মেয়াদে ক্ষমতার বাইরে থাকলেও লক্ষ্য থেকে যে বিচ্যুত হননি ডোনাল্ড ট্রাম্প, বরং ফিরেছেন আরও দৃঢ়প্রত্যয়ী হয়ে প্রমাণ করলেন সেটাই। ওয়াশিংটনে ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিজয় সমাবেশের দরজা খোলার কথা ছিল রোববার স্থানীয় সময় দুপুর 3টায়। কিন্তু তাকে এক নজর দেখতে, তার কথা শুনতে অপেক্ষমান জনতা সারি বাঁধতে শুরু করে ভোর থেকেই। তীব্র শীত উপেক্ষা করে হাসি মুখে অপেক্ষারত ট্রাম্প সমর্থকরা জানান নিজেদের প্রত্যাশার কথা। I got here at 5 in the morning. And tomorrow the same. I was going to go out there now because of the freezing cold. I don't care. I'm here because this is the best day ever. The shit show's over. I don't know if I'm allowed to say that, but I'm excited to see Trump back for my kids struggling. মাত্র 4 বছরের ব্যবধানে জনতার রায় উল্টে দিয়ে দৌড়দণ্ড প্রতাপে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষণগণনা শেষ হবে সোমবার সকালেই যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে। তীব্র শীত ও তুষারপাতের পূর্বাভাস থাকায় 40 বছরে প্রথমবার ইউএস ক্যাপিটল ভবনের আইকনিক ওয়েস্ট ফ্রন্ট থেকে অনুষ্ঠান স্থল সরিয়ে নেওয়া হয়েছে ক্যাপিটল রোটুন্ডার ভেতরে। ক্যাপিটল ওয়ান অ্যারেনা থেকে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ সরাসরি দেখতে এরই মধ্যে টিকিট কেটেছেন 2.25 লাখের বেশি ট্রাম্প সমর্থক। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা অনেকেই $1,000 পর্যন্ত খরচ করে থাকছেন হোটেলে। জায়গা না পেয়ে খোলা আকাশের নিচেও থাকছেন অনেকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 25,000 সদস্য। We were planning on being in the standing crowd next to the Capitol for the inauguration tomorrow. So yes, we're very disappointed that we're not going to be a part of that. I had tickets for the inauguration, but evidently it's been canceled on the West Steps here. হবু প্রেসিডেন্টের সাথে দেখা হোক বা না হোক, ভক্ত সমর্থকদের ট্রাম্প জানান অপেক্ষা শুধু মার্কিন ভূখণ্ডে সোমবারের সূর্যোদয়ের। উচ্ছ্বসিত জনতাকে আশ্বস্ত করে বলেন দায়িত্ব নিয়েই একটি একটি করে সংকট নির্মূল করবেন, এমন গতি আর শক্তিতে কাজ করবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যা এর আগে কখনো ঘটেনি। শপথ নেয়ার পর মুহূর্তেই বইয়ে দেবেন নির্বাহী আদেশের ঝড়। ধারণা করা হচ্ছে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই 200-র বেশি নির্বাহী আদেশে সই করবেন তিনি। But starting tomorrow, I will act with historic speed and strength and fix every single crisis facing our country. We have to do it. The American people have given us their trust, and in return, we're going to give them the
best first day, the biggest first week, and the most extraordinary first 100 days of any presidency in American history. ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় রাজনৈতিক এ জনসমাবেশকে সুরের মূর্ছনায় রাঙিয়ে তোলেন তারকারা, জোরদার সমর্থন জানান ট্রাম্পের প্রতি। ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কও। নুজহাত কামাল, এখন বিশ্ব। পশ্চিমবঙ্গের আরজিকরে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যদিও আন্দোলনের মুখে আইন পরিবর্তন করে ধর্ষণ হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে রাজ্য সরকার। Sanjay Rai was definitely involved, and as to the judgment pronounced by the Larnet Court regarding the conviction of the Sanjay Rai, we are very much happy. পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 50,000 রুপি জরিমানা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিবিআই আদালত এই রায় দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিয়ালদহ আদালতে মোতায়েন করা হয় 5 শতাধিক পুলিশ সদস্য। এর আগে শনিবার কলকাতা পুলিশের স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান, এমন দাবি করলেও রায়ের পর কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। এদিকে ভুক্তভোগীর পরিবারকে 17 লাখ রুপি দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। যদিও আরজি কর কাণ্ডের পর আন্দোলনের মুখে গেল বছরের সেপ্টেম্বরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে বিধানসভায় পাশ হয় আইন, কিন্তু আদালত জানায় অপ্রত্যাশিত বিরল ঘটনার মধ্যে এই মামলাটি না পড়ায় সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানার 2টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 5 জনকে ফের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপুমণি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক সহ আরও 15 জনকে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইকবাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গেল 20 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জিসান। সোমবার সেই জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিন সকালে আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একই দিন যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু ও আনিসুল হক এদেরকে যাত্রাবাড়ি 2টি হত্যা মামলায় তাদেরকে 5 দিন করে 10 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও সালমান এফ রহমান এক হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয় এবং তাদেরকে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। সালমান এফ রহমান উনারা আসছেন, উনাদেরকে রাশেদ খান মেনন সহ যারা আছেন উনাদেরকে 5 দিন করে পুলিশ রিমান্ড দেওয়া হয়েছিল 2টা মামলায়। এছাড়াও এদিন সাবেক মন্ত্রী দীপুমণি, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, হাজি সেলিম সহ 15 জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 10 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2007 সালের 26 মার্চ অস্ত্র আইনে গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় একই বছরের 2007 সালের 3 জুলাই 10 বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। গেল 6 আগস্ট কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন। ফ্যাসিবাদের ছায়া এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
সকালে রাজধানীর বড় মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ জাতির উপর তাণ্ডব চালানোর পাশাপাশি গণমাধ্যমে তাণ্ডব চালিয়েছিল। তখন গণমাধ্যম সত্য প্রকাশ করে যথাযথ ভূমিকা পালন করলে ফ্যাসিবাদ চেপে বসতে পারত না। এ সময় নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার কথা জানিয়ে ভবিষ্যতে সংবাদ মাধ্যমের মত প্রকাশের কোনো বাধা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। দিল্লির ষড়যন্ত্র থেমে নেই, সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে অপচেষ্টার মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিগত সময়ে নদী, খাল, বিল ভরাট করে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে। একসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট তৈরি পরিবেশ ছিল উল্লেখ করে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ক্যাম্পাসে সহাবস্থান থাকা উচিত, ঐক্য না থাকলে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব নয়। তথাকথিত মেগা প্রজেক্টের নামে তারা নদী ভরাট করেছে, তারা খাল ভরাট করেছে, তারা বৃক্ষ উধাও করে দিয়েছে। কারণ স্বৈরাচার যখন আসে, সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারে না। চলতি অর্থবছরে এ পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে 32 লাখ। এর মধ্যে অনলাইনে জমা পড়েছে 11,07,000, যা এখন পর্যন্ত অনলাইনের সর্বোচ্চ রিটার্ন। এনবিআর থেকে তথ্য জানা গেছে। 2 দফায় বাড়ানোর পর জরিমানাহীন রিটার্ন জমার সময় আছে আরও 10 দিন। এরই মধ্যে আয়কর রিটার্ন সংখ্যা বাড়াতে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি সহ বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করায় এসব অঞ্চলের অন্তত 12 লাখ রিটার্নদাতাকে অনলাইনে আনার লক্ষ্য ছিল এনবিআরের। অন্যান্য বছরগুলোতে অনলাইনে সর্বোচ্চ 4 থেকে 5 লাখের মতো রিটার্ন পড়তো অনলাইনে। তবে এবার মোট রিটার্ন না বাড়লেও অনলাইন রিটার্ন জমায় সফল এনবিআর। মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের উপর বাড়তি 5% ভ্যাট কমিয়ে আগের 10% ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করবে এনবিআর। আগে মোটর গাড়ি গ্যারেজ ও ওয়ার্কশপে গাড়ি মেরামত করলে 10% ভ্যাট দিতে হতো সরকারকে। তবে অর্থবছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্য ও সেবার সঙ্গে এ খাতেও 5% বাড়িয়ে 15% নির্ধারণ করে এনবিআর। পরে ব্যবসায়ীদের দাবির মুখে আগের ভ্যাটই বহাল রাখার সিদ্ধান্ত নিল এনবিআর। যদিও আগ থেকেই পূর্বের 10% থেকেও কাটছাট করে 5% নামিয়ে আনার দাবি ছিল গ্যারেজ ব্যবসায়ীদের। ঢাকার প্রথম পাতাল রেলের স্টেশন নির্মাণের আগে পরিষেবা লাইন প্রতিস্থাপন করতে গিয়ে প্রগতি সরণি, নদ্দা, বসুন্ধরা গেট, কুড়িল এলাকায় চলাচলকারী মানুষের দুর্ভোগ উঠেছে চরমে। প্রকল্প পরিচালক বলছেন, শিগগিরই ভোগান্তি শেষ করে স্টেশন নির্মাণের সময় বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে। 2026 সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও যাত্রী সেবা দেওয়া হবে 2030 সাল নাগাদ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতি শহরের জন্য বেশি কার্যকর হতে পারে মনোরেলের মতো হালকা গণপরিবহন। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। প্রগতি সরণির এই যানজট পুরনো, তবে সম্প্রতি তা রূপ নিয়েছে অসহনীয় দুর্ভোগে, যার অন্যতম কারণ দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন 1। স্টেশন নির্মাণের জন্য পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলছে রাস্তার দুপাশ দিয়ে। পূর্বাচল আর এয়ারপোর্ট, এই দুদিক থেকে আসা পাতাল আর এলিভেটেড অংশ যেখানে মিলিত হবে, সেই ট্রানজেকশন পয়েন্ট হয়ে নদ্দা নতুন বাজার অংশের স্টেশন পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ এখনও চলমান। আর এ কারণেই বসুন্ধরা গেটের দুই প্রান্ত, কুড়িল আর নদ্দার দিক থেকে আসা যানবাহনগুলোর জট লেগেই থাকে।
প্রতিদিনই আমাদের এই জ্যাম, কষ্টের শেষ নাই। শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। অন্য সময় আসলে এরকমই লাগতো, 40-45 মিনিটের মতো, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এমআরটি লাইন 1-এর প্রকল্প পরিচালক বলছেন, CP5 প্যাকেজের পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলতি মাসেই শেষ হবে। কিন্তু ভোগান্তি কি শেষ হবে? কারণ ওপেন কাট পদ্ধতিতে স্টেশন নির্মাণ শুরু হলে সাময়িকভাবে বন্ধ হতে পারে সড়ক। নতুন বাজার থেকে নর্দা হয়ে যেটা ট্রানজিশন পয়েন্ট মানে জোয়ার সারা পর্যন্ত, এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে আর কি, লাগে। এয়ারপোর্ট থেকে নদ্দা পর্যন্ত এমআরটি লাইন 1-এর মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ শেষ হলেই শুরু হবে নতুন বাজার, বাড্ডা, রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যে কটি স্টেশন রয়েছে তার মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ। একই সাথে যখন ওপেন কাট পদ্ধতিতে এই স্টেশনগুলোর কাজ শুরু হবে, তখন প্রগতি সরণি দিয়ে চলাচলকারী মানুষের জনদুর্ভোগের মাত্রা যে আরও বহুগুণে বেড়ে যাবে তা বলাই যায়। প্রগতি সরণি রোডটা কিন্তু অত্যন্ত সংকীর্ণ এই অর্থে, যদিও 6 লেনের, কিন্তু তার আশেপাশে ভূমি ব্যবহারের ঘনত্ব যেই পরিমাণে, ডেফিনেটলি এখানে অনেক যানজট হবে। এমআরটি লাইন 1-এর প্রায় 20 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রুটে থাকবে 12টি স্টেশন, আর প্রায় 11.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড পূর্বাচল রুটে একটি ভূগর্ভস্থ সহ থাকবে 9টি স্টেশন। টানেল বোরিং মেশিন বা টিবিএম এর মাধ্যমে মাটির 10 থেকে 12 মিটার নিচে চলবে খনন কাজ। তবে গুরুত্বপূর্ণ, এই টিবিএম এখনও কেনা হয়নি। তাই প্রকল্প পরিচালকের কাছে প্রশ্ন ছিল, কতদূর এগোলো সেই প্রক্রিয়া, আর যাত্রী সেবাই বা শুরু হতে পারে কবে থেকে? বর্তমানে নেগোসিয়েশন চলমান অবস্থা আছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আমরা এটার সিদ্ধান্ত হয়ে যাবে। তো এখানে সময় মোটামুটি ডিজাইনার ম্যানুফ্যাকচার 1 বছর সময় লাগার কথা। সত্যি কথা বলতে কি, আন্ডারগ্রাউন্ড প্যাকেজগুলির মেয়াদ 5 ইয়ার্স, সেই হিসাব করেন আছে, মানে আছে জানুয়ারি 2025, এর সাথে 60 মাস যোগ করেন। স্বয়ংক্রিয় মেট্রো রেলের পরিচালনা কিংবা রক্ষণাবেক্ষণের জন্য অগ্রগতির আওতায় ছিল ডিপো তৈরির কাজ। প্রায় 90 একর জায়গায় উঁচু নিচু অংশ বালি দিয়ে ভরাট করে কাজের অগ্রগতি প্রায় 90%। এখন বালুর স্তর শক্ত করার সাথে চলছে রোলার আর গ্রেডার দিয়ে সমান করার কাজ। চেষ্টা করে যাচ্ছে আমাদের পক্ষ থেকে আগামী আগস্টের আগেই যাতে CP02 কন্ট্রাক্ট প্যাকেজের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রায় 100 ড্রাম ট্রাক, এক্সকেভেটর, রোলার আর গ্রেডার দিয়ে প্রায় 650 দিনের কর্মযজ্ঞ শেষে পিতলগঞ্জের এমআরটি লাইন 1-এর এই ডিপোর সামগ্রিক অগ্রগতি দৃশ্যমান। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, আগস্টে সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও CP1 প্যাকেজের কাজ তার আগেই শেষ হওয়ার সম্ভাবনা জেগেছে। আর তারপরেই শুরু হবে এই ডিপোর সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের কাজ। পিতলগঞ্জের এমআরটি লাইন 1 ডিপো থেকে গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং, সীমান্তে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারে বিজিবিকে অনুমতি। ফেব্রুয়ারির শুরুতে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে ঐক্যমতের আশা প্রধান উপদেষ্টার, আগামী রাজনীতি এটির আলোকেই। মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ, ফলাফল পুনর্মূল্যায়নে আলটিমেটাম শিক্ষার্থীদের। এবং হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষা, প্রথম দিনই অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি নয়া প্রেসিডেন্টের। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।